এই যে রাম ঠাকুরের আশ্রম, পাশেই আমার ইয়ে মানে পিসশাশুড়ির বাড়ি। এই দেখো রাম ঠাকুরের আশ্রম। আমার আমার সেলুনে চুল কেটে তারপর যেত, তখনও রাহুল বেঁচে আছে। ও যেরকম ভাবে চলে যাবে এটা মানে আমরা কিছুতেই মেনে নিতে পারছি। রাহুল বলতো আমি কখনো বিজয়গড় ছেড়ে যাব না। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 8 তারিখ, ওয়েডনেসডে। এখন বাজে দুপুর 2টো। এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম, তার কারণ সকালবেলা শুরু করেছিলাম, এই ব্রেকফাস্টটা বানিয়েছিলাম, ওইটুকু আমি শেয়ার করেছি, আয়ুষ্মানের টিফিনটা। তারপর কিছু সেরকমভাবে করা ছিল না, ছিল রান্নাবান্না হয়ে গেছে। এখন আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আর দেখো ভুরুর অবস্থা, কত দিন হয়ে গেছে বলো তো। সেই আয়ুষ্মানের এক্সামের আগে আমি আইব্রো প্লাক করেছিলাম, তারপরে তো বাবার কাজ হলো, সব কিছু 1 মাসের ওপর হয়ে গেছে যে আমি আইব্রো করেছি। আর আমার 15 দিন অন্তর অন্তর এরকম উঠে যায়। তো আজকে জানি আজকে করতে হবে, বিভৎস লাগবে আমার। আর এই যে স্যার চুল নেই মাথায়, আবার তেল মাখছে কেন? দেখো কত চুল পড়ে। কেমনটা তেলে নামে আবার খারাপ লাগে না। আবার হ্যান্ডসাম বান্দা, হ্যান্ডসাম বান্দা আছে আমার। চুলটা যখন বড় হবে না এইরকম করবে না। আর ক্যামেরা দিয়ে রাখিয়ে চুলটা ঠিক কর। কতদিন না সেটা চুল ঠিক করে না। হাফ প্যান্ট পরে যাচ্ছ তুমি এই অবস্থা শেষ পর্যন্ত? গরম করে গেলে আমি তো শর্ট প্যান্টই পরবো। তার সাথে আবার এত দামি একটা শার্ট হাফ প্যান্টের সাথে, কি বলবো। আর চাবি কোথায় রাখলে? হ্যাঁ, চাবি এরকম করতে করেছি, স্টাইল খুব জানে একেবারে। আয়ুষ্মানদের ছুটি হয় দুপুর 2:10। এই সময় একদম রোদ কাকে বলে, ঠিক সন্ধে হয়ে গেলেই বৃষ্টি, ঝড় বৃষ্টি যেরকম হচ্ছে তাতে তো অনেক স্বস্তি পাওয়া যাচ্ছে, কিন্তু দুপুরবেলা যখন নিতে যাই বেশ রোদ থাকে। যাই হোক, আজকে আয়ুষ্মানকে টিফিনে দিয়েছিলাম ডিসানোর পাস্তালিশিয়াস এলবো পাস্তা, যেটা যেটা 100% ড্রুম হুইট দিয়ে তৈরি। আর এটা সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্টেরল অ্যান্ড নো ট্রান্স ফ্যাট, অর্থাৎ ভীষণই পুষ্টিগুণ সমৃদ্ধ। তাছাড়াও আমরা একদম নির্দ্বিধায় বাচ্চা থেকে বড় সকলকে দিতে পারি। আর এই যে এখন স্কুল স্টার্ট হচ্ছে, রেগুলার সকালবেলা কি ব্রেকফাস্ট দেব, তার জন্য কিন্তু এটা একটা অপশান থাকতে পারে। এটার নিত্য নতুন আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই যে পাস্তাটা, এটা যেহেতু ময়দা ফ্রি, তাই কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। আর আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা পারচেস করো। আজকে যেটা আমি টিফিনে ওকে দিয়েছিলাম, পাস্তাটা বানিয়েছি, একদমই কোনো রকম সবজি না ফ্রিজে ছিল না, সেই অর্থে বাজার করা হয়নি। তো সেই জন্য আমি ভাবলাম কিভাবে এখন এটাকে বানানো যায়, মাথা থেকে আইডিয়া বার করেছি। তো ফ্রিজে সাধারণত ডিম থাকেই, তো একটা ডিমকে আমি ভালো করে, সরি এখানে একটা না দুটো ডিম ছিল, কারণ এখানে আমি দুজনের জন্য টিফিনটা বানাচ্ছি, একটা হচ্ছে আশিসের জন্য আর একটা হচ্ছে আয়ুষ্মানের জন্য, স্কুলে আগে দেব। তো ডিমটা ভেজে এখানে সুন্দর করে ভেজে নিয়েছি, অল্প তেলে তুলে নিলাম। আর এই পাস্তাটা না খুব ভালো, অল্প তেলে রান্নাটা হয়ে যায়, খুব বেশি দেখো মাত্র 1 চামচ হয়তো তেলে আমি পুরো পাস্তাটা রান্না করেছি। আগের দিন রাতেই আমি কিন্তু পাস্তা সেদ্ধ করে রাখি, খুব বেশি হলে 13 থেকে 15 মিনিট লাগে এটা সেদ্ধ হতে, কিন্তু আমি যেহেতু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বন্ধ করে দিই, তো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমি তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। আচ্ছা, এটাকে রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে প্রথমে তো ভেজে নিলাম, তারপরে এটার একটা টক ঝাল মিষ্টি স্বাদের জন্য আমি টমেটো সস আর তার সাথে সয়া সস অল্প দিয়েছি, কালার অ্যাড করবার জন্য, মানে কালারের জন্য আমি একদম সামান্য একটা অল্প সয়া সস দিয়েছি। তারপরে এর মধ্যে পিৎজা পাস্তা যে সিজনিং পাওয়া যায়, সেই সিজনিং একটা গোটা প্যাকেট প্রায় দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে ভেজে রাখা ডিমটা ইনক্লুড করেছি। সবজি থাকলে এর মধ্যে সবজি তো গাজর, বিনস, ক্যাপসিকাম সব দিতে পারো, না হলে যদি সুইট কর্ন থাকে সুইট কর্নও অ্যাড করা যায়। এছাড়া আমি একটা লাস্টে ওই চিজ কিউবের অর্ধেক ছিল, ওই অর্ধেক চিজ কিউবটাই জাস্ট দিয়ে দিয়েছি একটা চিজি ফ্লেভারের জন্য।
এত ভালো স্বাদ হয় খেতে, বাচ্চারা যারা এমনি সবজি তো খেতে চায় না, এইটা এইভাবে বানিয়ে দিলে ঝটপট তোমার হয়েও যাবে। তুমি টেনশন ফ্রি থাকবে যে কোনো রকম ময়দার জিনিসটা গেল না, তেলও কম দিলাম, অথচ বাচ্চাদের একটা চটপটা খাবার তৈরি হলো। তো এই ছিল আজকের টিফিনে। এরপরে চলো আয়ুষ্মানকে নিয়ে আসি। ঘরে রাখা নেই, ও চিপস, চিপস খাবো না। আচ্ছা দাও দাও, একটা 10 টাকা দিয়ে দাও। কালকে নিয়ে যাবো, কালকে তো আমি আসবো, একা একা সাইকেল চালিয়ে টেস্টি খাবো। তো বাড়ি এসে কয়েকটা চিকেন পকোড়া ভেজে নিলাম। আয়ুষ্মানকে আগেই ওকে খেতে দিয়ে দিয়েছি, মিউট করো। আয়ুষ্মানকে আগেই খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের কী কী রান্না হয়েছে সেটা দেখাচ্ছি। এই চিকেন পকোড়াটা না আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখো টাওয়েলটাকে কেমন এর ওখানেই রেখে দিয়েছি মুছে। কে 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 করেছে? আমি করি। কে আবার এ কি বলছো গো? দেবো? হ্যাঁ দাও। আর এই যে পকোড়া ওকে কয়েকটা ভেজে, 4টে আগে ওকে ভেজে দিয়েছি, আর আমার আর আসছে 3টে। এটা ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল। আয়ুষ্মান তো মাছ খায় না, কিন্তু ওকে মাছ দিয়েছি, মাছ ভাজা দিয়েছি। আমাদের করেছিলাম হচ্ছে এই দেখো জ্যান্ত রুই মাছের ঝোল, মাছের মাথা তারপরে গাদা দিয়ে, আর ওকে পেটিটা দিয়েছিলাম ভাজা, খেয়ে নিয়েছে ওই যে। আর তার সাথে পকোড়া, ডাল। কারণ এই যে মাছের তেলে চচ্চড়ি করেছি, মানে রুই মাছের আর কতটুকু তেল হয়তো জানোই, অল্প তেল, তাই দিয়ে একটু চচ্চড়ি করেছি। ও তো খাবে না এইসব, ও গন্ধ লাগে, মাছের ঝোলও খাবে না। আর পটকা খেয়েছিস? হ্যাঁ পুরো মটকা খেয়ে আস্তে আস্তে শিখবে সবই। আফটার অল এই বাবারই তো ছেলে, মাছপ্রেমী বাবা, ছেলেও আস্তে আস্তে হয়ে যাবে। অনেক কিছু ছোটবেলা আয়ুষ্মান অনেক কিছু খেত না, এখন ঝালও খায় মোটামুটি। বাবা সোজা হয়ে খাও, অত নিচু হও না। আমি মাছদের মেরে কখনো খাবো না। মাংসদের মেরে খাবি, চিকেনদের। আমি মাছদের পুষি। এঠো বাহাত ডান হাত করছিস, বাবা বাবা গায়ে লাগিয়ে দিলি নাকি? মুখ থেকে নিলি তো? আমার কাছে ভিডিও রেকর্ড হচ্ছে, আমি দেখে নিতে পারবো ঠিক। আমার হাতটাই ছিল, পায়ে দিয়ে নিয়ে এরকম রেখেছি পাটায়। ও, আর এই যে চচ্চড়ি দিয়ে ভাতটা কেমন হয়েছে গো? চচ্চড়িটা খাওয়া যাবে? পকোড়াগুলো দেখ। গুড ইভিনিং। ভাত টাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম, আর সোনাকেও আজকে ঘুম পাড়িয়েছে, ওর বাবা ছিল। ঘুমো ঘুমো, নাহলে তো মোবাইল ঘাটে, তারপরে টিভি দেখে। নিজেই রেখে দিই। ওরে বাবারে, গুড বয়। নাও যে ড্রেস পরে নাও, ওর পড়া আছে। বললাম না উঠে পড়ি, আমি যদি এখন শুয়ে থাকি ছেলেটা জল ঠল না খেয়ে বেরিয়ে যাবে, জানো। মুখটা কি সুন্দর না? আর এই নাইটিটা যে পরেছি দেখছো পার্পল কালারের, এটাই বাবার কাজে মামামের শ্বশুরবাড়িতে, মামামের মাসি শাশুড়ি আমাকে একটা নাইটি দিয়েছে, আর আমার যাকে একটা নাইটি দিয়েছে। আজকে একটু বেরোনোর কথা আছে আমাদের তিনজনের। ওই আয়ুষ্মান পরে ফিরবে, তারপরে ওই আমার দুটো নাইটি টাইটি কিনবো, একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাওয়ার কথা আছে। দেখা যাক আমার বরের যদি ইচ্ছা হয়, দয়া হয় আমাদের উপরে। তো আজকে না যাদবপুরের দিকে যাচ্ছিলাম, আর যখন যাদবপুরের দিকে যাই তখন আমরা রানীকুঠি হয়ে আজাদগড় হয়ে তারপর বিজয়গড় পড়ে, মানে যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখনও আছে, কিন্তু সে নেই। যাই হোক, সবসময় প্রতিবেশী এলাকার মানুষজন, তো মানে আমাদের প্রতিবেশী এলাকার ছেলে আর কি। নেতাজিনগরের পরে রানীকুঠি, তারপরে বিজয়গড়। তো কখনো সেভাবে খেয়াল করিনি। আজাদগড়ে কি উৎপল দত্তর বাড়ি ছিল? হ্যাঁ, তো যখন আজাদগড় দিয়ে যাচ্ছি তারপরে বিজয়গড় পড়বে। যদিও আমি মানে পারফেক্ট বাড়িটা কোন দিকে, অনেকগুলো গলি আছে, অনেকগুলো পাড়া আছে, মানে বিজয়গড়ের মধ্যেই অনেকগুলো রাস্তা আছে, তো অতটা জানি না, কিন্তু খালি ভাবছি এই রাস্তা দিয়েই ও গেছে। এখান থেকেই প্রত্যেক দিন ওর গাড়ি বের হতো। আর কখনো চিন্তাও করিনি যে এত কাছে থাকে, বা আগে যেমন দেখা যেত, কিন্তু পরবর্তীকালে যখন খুব ফেমাস হয় সেভাবে তো আর রাস্তা দিয়ে হেঁটে যেত না। এই যে বিজয়গড়, এটা এই চত্বরেই রাহুলের বাড়ি। তবে আশেপাশে অনেক গলি টলি আছে, আমি ঠিক প্রপার জানি না, তবে এটাই বিজয়গড়, আর এখানকারই ছেলেও। সামনেই নাকতলা বয়েজ, ওখানকার স্টুডেন্ট। নাকতলা বয়েজ
নাকতলা বলছো না? আরে যাই হোক, ওটাও তো আমাদের এলাকার মধ্যেই পড়ে। আর আমি থাকি ঠিক তার মিডিলে। একদিকে বিজয়গড় চলে যাচ্ছে, মিডিলে আমাদের নেতাজি নগর, আর ওই সাইডে চলে যাচ্ছে বাজরনি, তারপর নাকতলা। রাহুল বলতো আমি কখনো বিজয়গড় ছেড়ে যাব না। শান লাগছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই যে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, এই হচ্ছে বিজয়গড় মার্কেট। এই যাদবপুর যাওয়ার পথে বিজয়গড় পড়ে। এই যে রাম ঠাকুরের আশ্রম, এর পাশেই আমার ইয়ে মানে পিসশাশুড়ির বাড়ি। এই দেখো রাম ঠাকুরের আশ্রম। আমাদের বাড়ি থেকে একটা অটোতে, রানীকুটি থেকে অটো ধরলেই এই আশ্রম, শ্রী শ্রী কৈবল্য ধাম। কীর্তন হচ্ছে। যখন থাকি এলাকায় তখন ভাবি না যে এত বড় একজন আর্টিস্টের এলাকায় থাকি, কিন্তু আমরা সেভাবে বুঝি না। যখন মানুষটা চলে যায় তখন বুঝি যে কতটা গুণী ব্যক্তি ছিল। তাই ভাবলাম তোমাদের ওর পাড়ার ওপর দিয়ে নিয়ে যাই। আমি তো কিছুতেই, আর যতবার আমি সোশ্যাল মিডিয়া খুলছি ততবার ওরই ভিডিও আসছে। একই ভিডিও আমি দেখতে চাইছি না, কারণ যত দেখছি তত আমার মনের ভিতর চাপ করছে, আমি কোনো কাজই করতে পারছি, আমার এত কষ্ট হচ্ছে। আর মনে হচ্ছে এটা মিথ্যে হোক, ও ফিরে আসুক, এরকমই আমার হয়। আর এটা ম্যাক্সিমাম মানুষদের, কিছুতেই মেনে নিতে পারছি না। আর কদিন আগেই ওই যে আমাদের ঘাট কাজ করলো যে ছেলেটা, ও যে সেলুনে কাজ করে, সেই সেলুনের মালিকই বলছিল রাহুল তো আগে এসে, তখনও রাহুল বেঁচে আছে, বলে আমার সেলুন তখন 1 নম্বরে, যত বড় বড় আর্টিস্টরা আসতো আমার সেলুনেই চুল কাটতো। ও তখন গল্প করছে রাহুল তো আগে আমার, ছোট থেকে বলছে রাহুল একদম যখন স্কুলে পড়ে তখন থেকে আমার সেলুনেই চুল কাটে। বলে তার 10 দিন আগে মনে হয় আমরা এই বিষয়ে কথা বলছি। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা বসে থেকে দাঁড়িয়ে থাকতো আমার আমার সেলুনে চুল কেটে তারপর যেত। তখনও রাহুল বেঁচে আছে। ও যে এরম ভাবে চলে যাবে এটা মানে আমরা কিছুতেই মেনে নিতে পারছি। আর এই যে যাদবপুর এলাম, এই যাদবপুর হচ্ছে অনেক অনেক রাজনীতির, অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে। বাঁ দিকে গেলে যাদবপুর ইউনিভার্সিটি, আর ডান দিকে গেলে হ্যাঁ আর ডান দিকে গেলে এইচবি। আমরা এখন স্টেশন রোডের দিকে যাচ্ছি, যাদবপুর স্টেশন রোডের দিকে। এতবার যাদবপুরে এসেছি, এতবার বিজয়গড়ের ওপর দিয়ে গেছি, কখনো মনে হয়নি আলাদাভাবে তোমাদের দেখাই যে এই দেখো এখানে কিন্তু রাহুল অরুণোদয়ের বাড়ি আছে। কতবার এই রাস্তা দিয়ে গেছি, তাই ভাবি মানুষ যখন চলে যায় তখন আমাদের মনে হয় ইস এত বড় গুণী ব্যক্তি ছিল, যদি বেঁচে থাকতে থাকতে তাকে আমরা আরও বেশি করে প্রাধান্য দিতাম, এমন আমার একটা কেমন যেন মনে হচ্ছে। তাই অনেক দিন বাদে হলেও তোমাদের সাথে ফিলিংসটা না শেয়ার করে পারলাম না। আর এখানে এসেছিলাম আশিসের এই যে দোকানটা দেখছো, এটা ওরা করেছে, মানে ইন্টেরিয়ারের কাজটা করেছিল, প্লাস এই যে ফ্রিজটা এটা আমাদের কোম্পানির। আর এটা হচ্ছে মোমো শপ, ঠিক মানে অশোকনগরের একদম রাস্তার ওপরেই হয়েছে দোকানটা। সম্ভবত কি মোমো প্লাজা এরকম একটা কিছু নাম, আমার ঠিক মনে পড়ছে না, তবে দুর্দান্ত মোমো বানায়, মানে A1। আমি এত ভালো মোমো বহুদিন যাবৎ খাইনি। তার সাথে স্যুপ, চাটনি, আচার সব কটা দারুণ ছিল। কোথাও বেরোবো আর বৃষ্টি শুরু। যাদবপুরে জাস্ট ঢুকেছি, পুরো মানে ঝড় উঠতে শুরু করে দিয়েছে। ধর চাবিটা বার করি। আর বাড়ি ঢুকছি ঝমঝমিয়ে বৃষ্টি। আয়ুষ্মানকে পড়া থেকে নিলাম, তো
হ্যাঁ বল একদিকে কপালটা ভালো, যেই ঢুকেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি। ওরা এখন দাঁড়াতে হয়েছে কোথাও। দুটো নাইটি কিনেছি, এ তো বাইক থেকে নামছেই না, বাইক রাখার জায়গা নেই তাই বাইক থেকে নামছে না। एक माल 130 रुपया 130 130 টাকা করে কিনেছি নাইটি। আমি প্রথমবার এই নাইটিগুলো কিনলাম 130 টাকা। দাও তোলো, সব সময় দামি দাম আমাদের এখানে, সব নাইটির দাম গো 450 500 এর নিচে ভালো। কোয়ালিটিও তো আছে না। হ্যাঁ তাই ভাবলাম দেখি একবার কিনে, তাই বলছে হ্যাঁ কোথা থেকে নাইটি কিনে এনেছো না, সত্যি ডাবল স্টিচ করতে হবে, স্টিচ না করলে না এটা খুলে যাবে। তো 130 এর থেকে দামি ছিল না, আমি বললাম আমাকে 200 টাকার মধ্যে দেখার না, এই টাকাই আছে। আর এত ভিড় কোথাও গাড়ি রাখার জায়গা নেই, ওকে দিয়ে যে দেখাবো সেই উপায় নেই, অত আমার পিছন পিছন বাইক নিয়ে যাচ্ছে। তো কি দূর করবো? বেকার একেবারে যাওয়া হলো। যাদবপুরে একটু তো ঘুরতে হয় দোকানগুলো, ও নামছেই না গাড়ি থেকে। না গাড়িগুলো দোকানগুলো ঘোরার মতন না, একদম সব। হ্যাঁ অত ভিড় লোকের সব রদ্দি জিনিস, তুমি দেখবে না রদ্দি আমি দেখেছি, তুমি দেখো না, এটা মিক্সড আছে। মিক্স আছে। ওরাই কি তোমার কটনের দেবে নাকি? 130 টাকা কে কটন দেবে না বাবা? 130 টাকা তুমি কটন ছাড়া পরো। বেকার। নিলাম, দেখি পরে কেমন লাগে। না এই দেখো এইটা 130 টাকায়, কি খারাপ? এই দেখো 130 টাকায়, আর কি দেবে? এর থেকে দামিগুলো 200 টাকার গুলো 250 টাকা 300 রুপে। বলো তো, বলো কেমন লাগছে বলো। আবার ইয়ে আছে পাইপিং দেওয়া, লাভ করে দিই, লাভ। দাও এটা পরি, আর একটা এইটা দাও গোল গলা এটা, কারণ বাকি আমি যেগুলো দেখছিলাম হাত কাটা, হাত বেশ রোগা লাগছে গো নাইটিগুলো পরে, আমাকে মুটকি লাগছে না এরকম নাকি রোগা হয়েছি আমি? এরকম রোগা তো একটু হয়েইছি বাবার কাজের পর। ভাল লাগছে না? 130 টাকায় কি জান দেবে বলো? ঠিকই আছে। তোমরা দেখবে আমি যে সাদা নাইটিগুলো পরি না, ওগুলো সব অনেকটা দাম, মানে 475 এরকম, হ্যাঁ প্রায় 500 কাছাকাছি বা 500 কোনোটা। কিন্তু ওগুলো আমি অনেক বছর আগে কিনেছি, এখনও পর্যন্ত ভালো আছে, না ছিঁড়েছে না সেলাই খুলেছে না কিচ্ছু হয়েছে। কিন্তু একই জিনিস কতদিন পরা যায়, কালারটা ফেড হয়ে যাবে তবুও একটুও ছিঁড়বে না, এতটা ভালো আছে। এমনকি পুরো সুতোর কাজ করা যেগুলো সেগুলো পর্যন্ত ভালো আছে। কিন্তু কিছু কিছু নাইটি দেখবে বগলের কাজটা ছিঁড়ে যায়, তো সেইগুলো না মানে একটু সেলাই করিয়ে নিতে হয়। ওই জন্য আমি সব ধরনের সব রকম দামেরই নাইটি পরি। তো আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, আমি এই এখন রাত হয়ে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে। আয়ুষ্মানকে পড়াতে দিয়েছিলাম 6টার সময়, তখন সন্ধ্যাটা দিলে আর ঠাকুরের বাসনগুলো ধোয়া হতো না, একদম পরের দিনের জন্য অপেক্ষা করতে হতো। ওই জন্য আমি এসে সন্ধ্যাবাতি দিলাম, একদম ভালো করে ঠান্ডা মাথায় সুন্দর করে সময় নিয়ে সন্ধ্যা দিয়েছি। আর ডিনার যেহেতু বানাতে হবে না, আরও মন দিয়ে পুজো দিয়েছি। আর তার সাথে এরকম ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ঝোড়ো হাওয়া তার সাথে, ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটা, আমার বড় প্রিয়তম জায়গা। আর ঠাকুরের স্থানে এমনিই ভালো লাগে, তার উপর যদি এইরকম ওয়েদার হয় কার না ভালো লাগে। এই যে ছোট্ট জিনিসটা দেখছো একসাথে সেট করা, এটার মধ্যে প্রদীপ এবং ধূপদানি দুটোই আছে, ফলে কি আমি তুলসী মঞ্চে এটা দিই। আজকে ভালো করে মেজে ধুয়ে রাখলাম, আর এই যে কর্পূরদানিটাও ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আগামী পর্যন্ত টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, রাত্রি 9টা বাজে, সেই ঢুকলাম আমরা কখন 7:30। আছে কলকাতার বিভিন্ন জায়গায় হয়তো জল জমে গেছেও এতক্ষণে। আম্মা আর কি এই নখটা আম্মাই নখ করে এরকম দেখো। আর আমি দরজাটা খুলতেই পারবো না,
ওই জুটকা কই ওই তো শুয়ে আছে ওই ঘরে। শোন না, এই যে ভাজ কর না। তো মাকে তো অনেক দিন বাদেই তোমরা দেখছো প্রায়। এখন মা একদম ভালো করে দোকানে টাইম দেয়, খুব ঠিকঠাক মতন আর কি যায়, ঠিকঠাক টাইমে আসে। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, পরে আবার না হয় দেখাবো। আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে লেগেছি। হাতে যেহেতু সময় আছে, আজকের এই চাদরটা পাল্টাতেই হবে। আমি সেদিন ওই একটা ব্যাগ রেখেছিলাম, তার মধ্যে তেলের প্যাকেট ছিল, সেখানে একটু একটু তেল লেগেছিলো। ওই চাদরের ওপর রেখেছি ব্যাগ সমেত, পুরো তেল চিটা হয়ে গেছিলো। সেই জন্য আজকের এই চাদরটা বদলাবার একদম ভালো করে সময় পেয়েছি। আর তাই জন্য একটা কাঁচা সাদা চাদর পেতে নিলাম, যাতে পরিচ্ছন্ন লাগে। আর এই সন্ধ্যের পর যে বৃষ্টিটা হয় না প্রত্যেক দিন, হ্যাঁ বেরোলে একটু অসুবিধা হয়, যেমন আজকে বেরিয়েছিলাম কিছু কিনতেই পারলাম না, একটু ব্যাগ কেনার ইচ্ছা ছিল, এই টুকিটাকি পয়লা বৈশাখের যা কেনাকাটি থাকে, ভেবেছিলাম একটু যাদবপুরে যাচ্ছি যখন ভালো করে ঘুরে বেরিয়ে কিনে নেব। যাদবপুরে তো বাইক রাখারই জায়গা পাচ্ছে না, তার উপরে ওর একদমই ভালো লাগে না, পোষায় না নাকি এত ঘুরে ঘুরে কেনাকাটি করতে। তো ওর সাথে আর বেরোবো না, আমাকেই একা বেরোতে হবে বা কাউকে নিয়ে বেরোবো। আজকে আমাদের বাইরে থেকে ডিনার এসেছে, বাহ ভালো। রান্না করতে হয়নি। এই জন্য আজকের আমি সমস্ত জামা কাপড়গুলো ঠিক করলাম, এইভাবে বিছানাটা পরিষ্কার করলাম। আজকে বেশ এটা অনেক দিন ধরেই ভাবা হচ্ছে, মানে বিশেষ করে আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে বাইরে খেতে যাবো, কিন্তু আয়ুষ্মানের এক হোমওয়ার্ক আছে, দ্বিতীয়ত হচ্ছে কালকে স্কুল আছে। এটা এই বাইরে খেতে যাওয়াটা আমাদের হয় অ্যাকচুয়ালি আয়ুষ্মানের পরীক্ষা যেদিন শেষ হয় সেই দিন, তো এবার তো যথারীতি হয়নি আমাদের বাইরে খেতে যাওয়াটা। তো আয়ুষ্মান বললো না বাইরে আর যাওয়ার আমার সময় নেই, এসে আবার আমাকে পড়া করতে হবে, ওই টেনশন মাথায় থাকবে, তার থেকে বাড়িতেই নিয়ে আসো। তো সেই জন্য গভর্নমেন্ট থেকে ওই তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনা হয়েছে 2 প্লেট। মিক্স ফ্রাইড রাইস, মিক্স না সরি, এগ চিকেন ফ্রাইড রাইস। চিংড়িটা না খাওয়ারই চেষ্টা করি, বাবুগুলো পরে খাবে। এখানে বেড়ে নেবো না, ঘরে গিয়ে পারবো না, এখানে বেড়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। গভর্নমেন্ট মানে এত ভালো রেস্টুরেন্ট, এত ওদের খাবারটা এত মেনটেন করে, চাইনিজ মানে অথেন্টিক চাইনিজ ফ্লেভার, আমরা অন্য কোথাও থেকে খেতে পারি না, যার জন্য হ্যাঁ প্রাইসটাও রিজনেবল রাখে। আর কোয়ান্টিটি দেখো কত, এইটাই মোটামুটি যদি অল্প কেউ অল্প অল্প খায় তাহলে কিন্তু এটাই 3 জনের হয়ে যায়। আর আমাদের যেহেতু আশিস আর আয়ুষ্মানের একটু লাগেই, তো সেই জন্য আমাদের 2 প্লেট নিতে হয়, তাও কিছুটা থেকে যায়। চিকেনের পিস দেখো কত কমিয়ে দিয়েছে। কমাবে না, এখন গ্যাসের দাম বেশি, ওদেরও তো মেনটেন করতে হবে না। গ্যাস কিনতে হচ্ছে কমার্শিয়াল গ্যাস, যেটা তোমার 1600 না কত টাকায় নিত, 1500 1600 না 1800 টাকা, ওদের 3500 টাকায় কিনছে। তাহলে কিভাবে দেবে? কাস্টমারের কাছ দিয়ে তো কিছু তো ম্যানেজ করতেই হবে। সে তো করতে হবে, ব্যবসা তো আর ওরা লোকসান করবার জন্য খোলে না। দাম বাড়িয়েছে নাকি? দাম একটু মনে হয় বেড়েছে নাকি, ওই আছে মোটামুটি একটু বেশি, 635 টাকা নিল টোটাল। না ঠিকই আছে, ঠিকই আছে, খুব একটা। বাইরে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে যাও না 1000 টাকার ওপরে, এখন আমরা যদি এতে যেতাম তন্দুর পার্কে, আর সেখানে তো শুধু ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া হয় না, স্টার্টার নেওয়া হয়, অনেক খরচা হয়ে যায়। তো এই সব জিনিস যত দেখছি, যেরকম চারপাশে যা ঘটছে, যে আমাদের জীবনটা না ভীষণ মানে কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে না। ওই জন্য অকারণে মানুষকে আক্রমণ করা, অকারণে মানুষকে খারাপ কথা বলা, তুমি এই করো না ওই করো না, কার হাতে যে কতটুকু সময় আছে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো সেই জন্য এই এত আনপ্রেডিক্টেবল জীবন, তার থেকে নিজের মতন করে সবাই বাঁচো, নিজের মতন খুশিতে বাঁচো, এইটুকুই সবসময় পজিটিভ থটস যেন আমাদের মধ্যে চলতে পারে। কারোর ক্ষতি না করা, কারোর সাথে খারাপ ব্যবহার না করা, খারাপ আচরণ না করা, নিজেকে না ঠকানো সর্বোপরি। নিজেকেও কিন্তু আমরা অনেক সময় ঠকাই, ভাবি মানুষকে ঠকাচ্ছি, তা নয়, সবথেকে বড় কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ঠকাই। যাই হোক, এই যে চিলি চিকেনটা দেখালাম, আর এর সাথে যে সস আর ইয়েটা দেয় না, ওই যে চিলি ভিনিগারটা, এটা আশিস খেতে খুব ভালোবাসে। আর এই যে 3 জনে একসাথে বসেছি ঘরে আরাম করে খেতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়োনারা।